প্রিয় লিসেনার্স, এখন আপনারা যে ঘটনাটি শুনবেন তা শুনে হয়তো বা কেউ আর রাতে বেশি ঘর থেকে বের হতে চাইবেন না। ঘটনাটি 1990-এর দিকের। বর্তমানে তো আর আগের মতো তেমন ভয়ানক কিছু দেখতে পাওয়া যায় না। আর তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আধুনিকতা, অধিক পরিমাণে জনসংখ্যা, আর সবচাইতে বেশি যেটা দায়ী তা হচ্ছে বিদ্যুতের সবচাইতে বেশি ব্যবহার। তবে যদি আগে থেকে কেউ কিছুটা ভয় পেয়ে থাকে বা সে এরকম কিছু শুনলে ভয় পায়, মানে ভয়ানক কিছু শুনলে ভয় পায়, তাহলে এটা আমার বিশ্বাস যে সে যদি এটা শুনে তাহলে রাতে একা ঘর থেকে বের হতে কিছুটা ভয়ও লাগতে পারে। ঘটনাটি একদমই সত্য। যিনি ঘটনাটি বলেছেন তিনি আমার দাদি হন। তার বয়স এখন 60 উঠতে হবে। তার সাথে মূলত এই ভয়ঙ্কর সত্য ঘটনাটা ঘটেছে। তিনি যেভাবে বর্ণনা করেছেন আমি সেভাবেই আপনাদের কাছে শেয়ার করতেছি। আমার বয়স তখন 15 বা 16 হবে। আমার বাবা দর্জির কাজ করতেন। 5 গ্রাম মিলে আমার বাবার মতো তেমন কোনো ভালো দর্জি ছিল না। তিনি খুব সৎভাবে কাজ করতেন, সেজন্য সকল গ্রামের মানুষই আমার বাবার কাছে এসে ভিড় করতেন। আমরা 9 ভাই বোন। আমার নাম ইয়াসমিন। আমার বড় এক বোন, তার নাম বিলকিস। বিলকিসকে আমাদের গ্রামে বিয়ে দেওয়া হয়। আমাদের গ্রামে আগে তেমন একটা বাড়িঘর ছিল না, অনেক দূরে দূরে বাড়িঘর ছিল, খালি জায়গায় বেশি ছিল। আর যে জায়গাটা খালি ছিল সেখানে ঝোপঝাড়, বাঁশঝাড় এরকম ছিল। রাস্তাঘাট বর্তমানের মতো এত আধুনিক ছিল না। একটা মোটা আইল ছিল, এটা দিয়ে মানুষ যাতায়াত করত। আর একটু দূর দূরে হাল ছিল, এখান দিয়ে বর্ষার পানির স্রোত চলতো। খুব একটা বাজে অবস্থা ছিল আর কি। আর আগের মানুষ তেমন একটা জিনভূতে ভয়ও পেত না। তার সবচেয়ে বড় কারণ হলো সেই সময় জিনভূতের আনাগোনা খুব বেশি ছিল। অনেক সময় মানুষ জিনভূতদের, পেতনিদের দেখতে পেত, ছোট শিশুকে নিয়ে যেত। মানে সবচাইতে যে মৃত্যুটা বেশি হতো কোনো রোগের কারণে হতো না, মানুষ ভয় পেয়ে সবচাইতে বেশি মারা যেত। দেখা যেত যে পেতনিরা অনেক সময় যে বসে আছে, আবার মানুষের বেশ ধরে কাউকে না কাউকে ডাকতেছে, এরকমটা সে সময় সবচেয়ে বেশি করতো আর কি। তারা সেই সময় মানুষের সয় সম্পত্তি ছিল, সেটা প্রতি জায়গার মধ্যে অনেকে বিভিন্ন প্রকার গাছ লাগিয়ে দিত। আমাদের বাড়িতে তখন 7-8টা বড় বড় আম গাছ ছিল। আর আমার আমের প্রতি একটু নেশা বেশি ছিল। জানতাম না কী কারণে যে আমার আমের প্রতি এতটা নেশা ছিল। আর আমাদের গ্রামে একটি মাত্রই মসজিদ ছিল। এখনকার মতো মাইকে আজান হতো না, মসজিদের সামনে গিয়ে আজান দিত। আর তখন আমরা সূর্যকে দেখে সময় বিবেচনা করতাম। যার কাছে একটা ঘড়ি থাকতো তাকে খুব শিক্ষিত মনে বা তাকে খুব বড় লোক বাবা হতো। সে সময়ে ঘড়ির অনেক দাম ছিল। যারা একটু শিক্ষিত ছিল তারাই ঘড়ির সময় জানতো, তারাই পড়তো আর কি। আমের সিজনের সময় আমাদের কাছে অনেক আম আসে। তখন আমাদের পাশের বাড়ির জয়নালের আম্মা, মানে গাছ থেকে আম পড়লে উনি নিয়ে যেতেন আর কি, বাতাসে যে আমগুলো পড়তো। আমাদের আম গাছ মোটা হওয়ার কারণে আম গাছে উঠে গিয়ে আর আম পাড়ার সাধ্য কারোই হতো না, কেউ আর আম গাছে উঠতো না। আর তখন তো আর এত মানুষ বেশি ছিল না, মানে এত গাছ, আমের প্রতি তেমন মানুষের বেশি একটা আগ্রহ ছিল না। এমনিতেই গাছ থেকে যে আমগুলো ঝরতো সেগুলাই নিচ থেকেই নিয়ে তারপরে খেয়ে নিত। তখন জয়নালদের কোনো আম গাছ ছিল না। জয়নালের আম্মা সকাল হওয়ার আগে আমাদের গাছ থেকে যে আমগুলা রাতে বাতাসে পড়তো সেগুলা আগে উনি কুড়িয়ে নিয়ে যেতেন। আর হালকা জ্বর হলে ভীষণভাবে আম পড়তো, গাছের পাকা আম। বুঝতেই তো পারছো যে গাছে যখন ভীষণভাবে 5-6টা গাছে আম পেকে থাকে, তখন হালকা একটু জ্বর হলেই সারা আম মনে হয় যেন পড়ে যাচ্ছে। তখন আমও গাছে অধিক পরিমাণে ধরতো। আর যারা সবার আগে ঘুম থেকে উঠতে পারতো তারাই মূলত গিয়ে আমগুলা নিয়ে আসতে পারতো, আমগুলা পেয়ে যেত আর কি। একদিন আমি দেখলাম যে আম গাছে প্রচুর আম পেকে আছে, আর আমি আম গাছের নিচ থেকে সরছিও না। তার কারণ হলো যে আমি যদি এখান থেকে সরে যাই তাহলে অন্যরা আম নিয়ে যাবে, আর না হয় আমি আর আম পাবো না যদি এখান থেকে সরে যাই। আর আমাদের গাছের আম যেদিন জয়নালের আম্মা না পারে সেদিন বিলকিস দাবি নিয়ে যায়। মানে তারা দুইজনে আমাদের গাছের প্রতি আগ্রহটা বেশি ছিল, যে কখন আম গাছে কার আগে কে গিয়ে আম কুড়িয়ে আনতে পারবে, এরকম তারা একটা প্রতিযোগিতার মতো করতো আর কি। কারণ আমরা কেউই তাদের আগে ঘুম থেকে উঠতে পারতাম না। বিলকিস ভাবি আমাকে বলে যে তোমার জন্য
দিনের বেলায় কোনো আমি নিতে পারি না, তুমি গাছের নিচে এসে বসে থাকো। আমি মনে মনে ভাবি, আপনারা তো বোর হওয়ার আগে সব আম কুড়িয়ে নিয়ে যান। আমি সেদিন মনে করলাম যে গাছে অনেক আম, আমি আজ সবার আগে ঘুম থেকে উঠবো, ভোরে ঘুম থেকে উঠে যাব। যে ভাবনা সেই কাজ। আমি ঘুম থেকে উঠলাম, কয়টা বাজে তা তো জানি না। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, দেখলাম যে চাঁদনি রাত, সব কিছুই দেখা যায়। আমি ঘর থেকে দরজা খুলে বাইরে তাকাতেই দেখি হাতে হারিকেন নিয়ে 2-3 জন মহিলা আম কুড়াইতেছে। আমি মনে মনে ভাবলাম, তারা কারা? মানে আমি তাদেরকে চিনতে পারতেছি না যে কারা এখন এসে আম কুড়াইতেছে। আর আমি দেখলাম যে তারা ভীষণভাবে আম কুড়াইতেছে আর প্রচুর বড়ে নিতেছে। আমি ভাবলাম যে আজকে কি গাছে সারা আম পড়ে গেল নাকি। আমি তাদেরকে ডাক দিলাম, যে বললাম, এই আপনারা কারা? এখানে কি করতেছেন? সবগুলো আম কুড়াই নিতেছেন গা, এখান থেকে যান, চলে যান। কিন্তু তারা কেউই আমার কোনো কথাই যেন শুনলো না। তারা আরও বেশি করে আম কুড়াইতেছে। আমি যেই ঘর থেকে বের হব তখন আম্মা আমার হাত টেনে ধরলেন। তিনি বললেন, বাইরে যেতে হবে না, তুই এখন ঘুমা। আমি আমারে বললাম, সারা আম লয়ে যাইতেছে গা, আমি যাই, আমি গিয়ে আমগুলা নিয়ে আসি। আম্মাই বললেন, চুপ কর, তরে যা কইছি তা কর। পরে আমি আম্মার কথা মতো গিয়ে শুয়ে পড়ি। আর আমি মনে মনে ভাবি যে আজ সব আমগুলা তারা নিয়ে যাইতেছে, আমাকে যেতে দিচ্ছে না। আমি তো আর কিছু করতে পারলাম না সেদিন। সকাল হলে আমি সবার আগে আম গাছের নিচে যাই, গিয়ে দেখি যে গাছের আমগুলো যা গতকাল আমি দেখেছিলাম, মনে হচ্ছে যেন সবই আম আছে। মানে আম মনে হচ্ছিল যে পরেইনি, এরকম আর কি। এতজনে কচুর পরে আম নিছে, তাহলে তারা কি নিল? মানে আমার মনে একটা প্রশ্ন জাগতেছে আর কি, যে তারা কি করছিল, তারা 3-4 জন মহিলা। আমি জয়নালের আম্মার কাছে গেলাম। আমি গিয়ে বলি যে, আপনি কি গতকালকে রাতে আমাদের আম গাছে নিচে গেছিলেন আম কুড়াইতে? পরে তিনি বলেন যে, না, আমি তো এইমাত্র আসলাম, আমি গতকালকে বাপের বাড়িতে গেছিলাম। কেন, কি হয়েছে? পরে আমি বললাম যে, না, কিছু হয়নি। ভাবলাম যে আপনি তো আম কুড়ান, গতকালকে কুড়াইছেন কিনা, গেছিলেন কিনা। পরে জয়নালের আম্মার কাছ থেকে চলে আসি। পরে আমি ভাবতেছি যে জয়নালের আম্মু আম কুড়াতে আসেনি, তাহলে গতকাল রাতে কারা আম কুড়াইছিল। পরে আমি বিলকিস ভাবিদের বাড়িতে গেলাম। আমি গিয়ে দেখি উনি শুয়ে আছেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে, ভাবি এখনো শুয়ে আছেন? উনি কোনো উত্তর দিল না। পরে আমি মনে মনে ভাবি যে সারা রাত মনে হয় উনি কুড়াইছে, সেজন্য এখন শুয়ে আছে। আমি বাড়ি ফিরে আসলাম। আমার ছোট বোন হালিমা আমাকে বলে যে, বুবু, বিলকিস ভাবি নাকি ভয় পেয়েছে। আমি মনে মনে বললাম, ভালো হয়েছে, আর কোনোদিন আম কুড়াইতে আসবে না, বেশ হয়েছে সে ভয় পাইছে। পরে আমি আবার বিলকিস ভাবির বাড়িতে গেলাম। আমি গিয়ে দেখি বিলকিস ভাবি খুব অসুস্থ, কোনো কিছুই খেতে পারে না, ওনার শরীরে প্রচুর জ্বর। তিনি আমাকে ডেকে তার কাছে বসালেন এবং বললেন, সেই রাতে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। সেই দিন আমার মতো নাকি উনি আমাদের আম গাছের নিচে গিয়ে সে 3-4 জন মহিলাকে আম কুড়াইতে দেখেছিলেন। বিলকিস ভাবি বলতে লাগলেন, আমি যখন আম কুড়াইতে তোমাদের বাড়িতে যাই, আমি দেখতে পেলাম 3-4 জন মহিলা আম কুড়াইতেছে। তারা অধিক পরিমাণে আম কুড়াইতেছে এবং তাদের কচুর বড়ে ফেলতেছে। আমি এই দৃশ্যটা দেখে আমি আবার বাড়িতে ফিরে আসি এবং একটা বস্তা নিয়ে যাই। আমার এটা ধারণা ছিল যে অনেক আম পড়েছে হয়তো, সেজন্য তারা কচুর বড়েছে, আরও আম কুড়াইতেছে। আমি তখন একটা বস্তা নিয়ে যাই, কচুরে তো আর বেশি আম নিতে পারবো না। কিন্তু আমি যখন বস্তা নিয়ে আবার গেলাম, তখন আমি দেখি এক মহিলার চুল লম্বা হতে লাগলো। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম যে মহিলার চুল লম্বা হচ্ছে কেন, কিন্তু আরেকজনের দিকে তাকিয়ে দেখি আম গাছে উঠতেছে। আমি তখন ভীষণভাবে ভয় পেয়ে গেলাম যে মহিলা মানুষ আবার আম গাছে উঠতেছে। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমি দেখলাম আরেকটা মহিলা অনেক বড় হতে লাগলো। আমার সারা শরীর কাঁপতে লাগলো। আমি একটা দৌড় দিলাম বাড়ির দিকে, আর আমার মনে হচ্ছে আমাকে কেউ পিছন থেকে নাম ধরে ডাকতেছে আর আমায় বলতেছে যে, চলে যাস কেন, নে আম নিয়ে যা। আমি এটা শুনে আরও ভীষণভাবে দৌড়াতে লাগলাম। আরও বলতে লাগলো, তোকে অনেক আম দেব, নে আম নিয়ে যা। এক পর্যায়ে আমি পিছনে তাকালাম, কিন্তু পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আমার ভয় আরও বেড়ে গেল।
হঠাৎ দেখি কেউ নেই, আবার কই থেকে জানি পিছন থেকে আবার ডাক আসলো। আমি আর পিছন থেকে না তাকিয়ে আমি আমার বাড়ি থেকে দৌড় দিলাম, কিন্তু আমার মনে হলো যে আমি পথ হারিয়ে ফেলেছি। আমি গিয়ে রেনুর বাড়ির হালে পড়ে যাই। আমার ভয় আরও বেশি বেড়ে গেল। আমি কি করব কিছু বুঝতে পারতেছিলাম না। হাল থেকে উঠে দেখি বাঁশঝাড়ের দিকে একটা লাল শাড়ি পরে বসে যে কে জানি বসে আছে। আমি আবার দৌড় দিলাম, কিন্তু আমি যতই দৌড় দিচ্ছি আমি যেন সেই শাড়ি পরা মেয়েটির কাছেই যাচ্ছি, তার কাছেই যেন আমি যেতে লাগলাম। আমার মনে হচ্ছে আমি বুঝি এখন শেষ। আমার বুক ভীষণভাবে দরফর করতেছে। আমি ভাবলাম যে আমি মনে হয় এই মুহূর্তে মারা যাব। ভয়ের কারণে আমি কান্না করতে লাগলাম। মনে হলো পানির শব্দ হচ্ছে, কিন্তু সে সময় তো আর বর্ষাকাল ছিল না, পানি কই থেকে আসবে। আমি চিৎকার দিলাম, কিন্তু কেউ আর আসেনি। কিছুক্ষণ পর দেখি রহিম চাচা আসতেছে। আমি তাকে ডাক দিতেই তিনি আমার কাছে আসলেন। পরে তিনি বাড়িতে আমাকে নিয়ে আসলেন। সেখান থেকে আসার পরে আমার ভীষণ জ্বর। আমি কোনো কিছুই ভালো করে বলতে পারতেছি না, কোনো কিছুই ভালো লাগতেছে না। বিলকিস বাবির এই কথা শুনে আমি বুঝতে পারলাম তিনি অনেক ভয় পেয়েছেন। আমি বাড়িতে চলে আসলাম। এর 1-2 দিন পরে বিলকিস বাবি মারা যান। আমি মনে মনে ভাবলাম তিনি কি এতটাই ভয় পাইছেন। তখন আমার প্রতি একটু নেশা কমে যায়, যে আমিও কিছুটা ভয় পেতে লাগলাম যে আম গাছে আসলে কি আছে যে বিলকিস বাবু এরকমভাবে ভয় পেয়ে মারা গেলেন। এই ঘটনার পর থেকে আমি আর ঘর থেকে বেশি বের হই না। এই ঘটনাটা আমার ভীষণভাবে মনে পড়ে, যে সেই দিন 3-4 জন মহিলা কীভাবে আম কুড়াইছিল, আর বিলকিস বাবিকেই না তারা কিভাবে ভয় দেখাইছিল। মূলত এই ঘটনাটি আমি আমার দাদির কাছ থেকে শুনেছি, এটা আপনাদের কাছে শেয়ার করলাম। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।